নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন না করেন তাহলে ধরে নিব যে তিনি আসলে আওয়ামী লীগের পথে হাঁটছেন। খুব সহজ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব সহজ। তিনি একটি জাতীয় সংগ্রাম ডাকবেন, সকল দল যাবে এবং সবার কাছ থেকে মতামত জানতে চাইবে যে তোমরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাও নাকি তোমার বাহসিত করতে চাও। আমি তো বিশ্বাস করি বাংলার মাটিতে কোন দলের সাহস নাই এই মুহূর্তে বলা যে আওয়ামী লীগ আমাদের নির্বাচনে অংশ নিতে পারবে। কোন দল বলতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বলতে পারবে। কিন্তু এই সরকারের উপদেষ্টারা সেই উত্তর দিচ্ছে না। আগামীকাল জাতীয় সভা করেছে, প্রত্যেকটা দল বলবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমাদের স্পষ্ট কথা। আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন, মাফ করে দেব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন তাহলে কেউ ওই মন্ত্রীপাড়ায় ঘুমাইতে পারবেন না, কোন উপদেষ্টা বাড়ি ঘরে থাকতে পারবেন না। আমরা বিপ্লব করেছি, কথাবার্তা একটু বিপ্লব হবে, মাইন্ড করবেন না। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব। কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না, কিন্তু আমরা বাধ্য করব। প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দল। সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত রয়েছি। বন্ধুগণ, এই যে অভ্যুত্থানের পরেও এইভাবে প্রতিবাদ করতে হবে এটি আসলে কখনো মাথায় ছিল না। ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ জনগণের পাঁচ বুঝে কাজ করবে, কিন্তু কতটুকু আসলে পাঁচ বুঝে কাজ করছে আপনারা সকলেই দেখেছেন। উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বেরোতো, একজন রিক্সা চালক, ভ্যান চালক তাদের কাছে জিজ্ঞেস করতো যে ভাই তুমি কি চাও, তুমি কেমন আসো, এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর পেয়ে যেত যে আসলে আমাদের কি করা দরকার। তারা কি করে, যে সচিবালয়ের পাশে ওই মন্ত্রীপাড়ার বাড়ি থেকে বের হয়, সচিবালয়ে ঢোকে, এরপরে বিকাল 5টায় আবার বাসায় গিয়ে চা নাস্তা খায়, আরামে এসে জীবন কাটাচ্ছে। তাদের দরকার ছিল গ্রাম গঞ্জে যাও, পাড়া মহল্লায় যাও, যে সেখানকার পরিস্থিতি কেমন। যদি আপনি জনবান্ধব সরকার হতেন তাহলে আপনি সেটি করতে পারতেন। আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক, কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না। কিন্তু হযরত ওমর হতে পারেন নাই। খুব কষ্ট লাগছে অত্যন্ত। তার যে ইমেজ, তিনি চাইলে বাংলাদেশকে নতুন ভাবে তিনি গঠন করতে পারতেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্ল্যান চেক দিয়েছিলাম, যতদিন লাগে কাজ করেন। কিন্তু এখন তো আত্মহারা বলছি, নির্বাচন দেন। দেখেন এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নাই। সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত কোন অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল ওই আওয়ামী লীগের দিকে পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, সেনাবাহিনীকে বিতর্কিত করা, এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি ১/১১ ফিরিয়ে আনতে চায়। তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আরেকটি ভক্তুদ্দিন মঈনুদ্দিন তৈরি করতে চায়। দেশের জনগণকে বলবো, এই খাতে আপনারা পা দিবেন না। ১/১১ আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল এবং এদেশের জনগণ। সুতরাং কোনোভাবে আর একটি ১/১১ বাংলাদেশে আনা যাবে না। এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক মতবিরোধ,
যদি এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে তাহলে ভাবতে হবে সেনাবাহিনীর ক্ষমতা টেক ওভার করবে, কারণ দেশ তো চালানো লাগবে। সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, হানাহানি কাটাকাটি অনেক এগুলো আপনারা বন্ধ করেন। আজকে এনসিপি যারা কখনো জামাতের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এগুলো অনুচিত। এখন সময়